এডিটর্স লিক্স এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত আলোচনা করি দিনের বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন যে সংবাদ হয় সংবাদগুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি। শুরুতে যেটি আমরা জানাতে চাই সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়া, রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা কাঠামোকে এগিয়ে নেওয়াই তাদের মূল দায়িত্ব। আর সেই কারণে তিনি কোন রকম বল প্রয়োগ না করে এই সরকারের যে সমস্ত উদ্যোগ বা কর্মসূচির প্রতি তাদের অনাস্থা রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে তাদের আস্থার জায়গাটাকে তারা প্রকাশ করবার চেষ্টা করেছেন। তাদের ক্ষেত্রে কোনো বল প্রয়োগ বা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকারের কাছে কোনো দাবি তারা জানাননি। তারা তাদের বক্তব্যগুলোকে উপস্থাপন করেছেন এবং জুলাই সনদেও তারা নোট অফ ডিসেন্ট দিয়ে তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া সেটি তারা উপস্থাপন করেছেন। কিন্তু কোনো রাজনৈতিক দল যেন এই দেশটিকে তাদের সরকার, তাদের দেশ হিসেবে মনে করছেন। আসলে দেশটি সবারই বটে, তবে নির্বাচিত সরকার যদি তারা গঠন করতে হয় তাহলে অবশ্যই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারের দায়িত্ব নেয়ার দিকেই ধাবিত হতে হবে। নিশ্চয়ই সেরকমই উদ্যোগ নেবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রত্যাশা জানিয়ে আজ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন। ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বর্তমান আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তারা যেটি বলতে চান, তারা যেটি ঐক্যের জায়গায় আসতে চান, সেই জায়গাটি ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে সিদ্ধান্ত তাদেরকে কার্যকর করবার জন্য এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। যদি তারা তা না করতে ব্যর্থ হন কিংবা তারা তা করতে না পারেন তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সিদ্ধান্ত তাদের মতো করে তারা বাস্তবায়ন করবেন। একই সাথে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের উদ্যোগ সরকার নিতে বলেছে নির্বাচন কমিশনকে, সেই নির্বাচন হবার ক্ষেত্রে কোন রকম বাধা তারা বরদাস্ত করবে না। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন করবার জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছেন। কোন পক্ষ, কোন রাজনৈতিক চক্রান্তই এই নির্বাচন বানচাল করতে পারবে না বলে তিনি আবারও দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলন এবং একই সাথে একটি রাজনৈতিক জনগণের যে ইস্তেহার, জনগণের যে তফসিল, এরকম একটি রাজনৈতিক আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেছেন। যদিও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তাদের মন্তব্য এখনো পরিষ্কার উপস্থাপন না করলেও দলীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো একটি সমূহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ওখানে এই সভায় তিনি বলেছেন শেখ হাসিনা এখনো এই সরকারকে, তাদের ভাষায়, শেখ হাসিনার ভাষায় এই সরকারকে বলেছেন জঙ্গিবাদের সরকার। এই সরকারে যারা আন্দোলন করেছেন, জুলাই আন্দোলনকে জঙ্গিবাদ বলে তিনি আখ্যা দিয়েছেন, যেটি 18 কোটি মানুষের সাথে এক ধরনের চক্রান্তের কথা তিনি বলেছেন। 18 কোটি মানুষকে তিনি জঙ্গি বলে দাবি করেছেন এবং 18 কোটি মানুষের চাওয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও ফ্যাসিবাদের প্রধান বলে তিনি উল্লেখ করে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান এই উদ্যোগ নিয়েছেন। তারপরেও তিনি যেটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সেটি হলো যে কোনো মূল্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে এবং দেশকে একটি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে যেতে হবে। যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোসেন এইচ মনসুর, তিনিও কিন্তু টাঙ্গাইলের এক সভায় এই মন্তব্য করেছেন যে অর্থনৈতিক স্থিতিশীল করতে হলে দেশের রাজনৈতিক স্থিরতা আসতে হবে। আর রাজনৈতিক স্থিরতা আসলেই অর্থনৈতিক স্থিরতা না, শুধু অর্থনীতি আরো এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। ব্যবসায়ী মহল থেকে সেই মন্তব্যই কিন্তু বারবার উঠে আসছে। তারপরও কেন জানি বর্তমান সরকার অথবা রাজনৈতিক দলগুলো এই স্থিরতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারছে না, সেই প্রশ্ন কিন্তু পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক সমালোচক যারা আছেন, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু করেই যাচ্ছেন। ওদিকে আজ প্রাথমিক শিক্ষকদের যে 2-3 দফা দাবিতে আন্দোলনের যে ঘোষণা দিয়েছিল তারা যে পদযাত্রা করার চেষ্টা করেছিলেন শাহবাগে, সেখানে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, দিয়ে সাউন্ড গ্রেনেড এবং
টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ও তারা এই আন্দোলন, তাদের যে ৩ দফা দাবি, তাদের যে ১০ম গ্রেডে উন্নীত করা এবং ১০ বছর এবং ১৬ বছরের তাদের গ্রেডুয়েশনের যে জায়গাটি সেটি সংস্কার করা, পাশাপাশি অন্য যে দাবিগুলো রয়েছে সেই ৩ দফা দাবিতে তারা আগামী কাল থেকে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত বা ঘোষণা করেছেন। তারা দাবি জানিয়েছেন যে তাদের এই ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবে না। যদিও সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য এখনো দেওয়া হয়নি, যদিও ইতিপূর্বে আন্দোলনকালীন সময় সরকার তাদের কিছু দাবির প্রতি বিবেচনা করে ঘোষণা দিয়েছিল, সেই দাবিও বাস্তবায়ন হয়নি বলে তারা আবারও মাঠে নেমেছে বলে জানিয়েছেন। তাদের সাথে এখন অন্তত ৫টি শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে শরিক হয়ে আন্দোলন শুরু করেছেন। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে পাবনা গিয়েছেন। তিনি সেখানে সার্কিট হাউসে অবস্থান করছেন এবং সেখানে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ সহ স্থানীয় তার সুধী মহলের সাথে তিনি মিলিত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে এটি সরকারি সফর, দুদিনের সফর। তিনি আগামী রোববার আবার রাজধানীতে ফিরে আসবেন। এদিকে এই বিষয়টি নিয়ে বেশ খানিকটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। গণমাধ্যমে অবশ্যই এ বিষয়ে তেমন কোনো তথ্য দিয়ে কোনো সংবাদ চোখে পড়েনি। তবে যে বিষয়টি চোখে এসেছে সেটি হলো প্রধান বিচারপতি বলেছেন যে সংস্কার হতে হবে জনবান্ধব এবং সংস্কার হতে হবে সময় উপযোগী এবং একই সাথে যে প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েই সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে যদি জন আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে মূল্যায়িত না হয় তাহলে সেই সংস্কার জনগণের কোনো কাজে আসবে না। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সকালে এই বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য সকল ইনস্টিটিউটকে কার্যকর করতে হবে এবং জনগণের মঙ্গলার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে আসলে দেশের স্বার্থে কাজ করবার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এটি আসলে সবারই কাম্য হওয়া উচিত বলে মনে করছেন সকল মহল। ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, আজও কিন্তু গাজীপুরে একটি তোলার গোডাউনে আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে দমকল বাহিনীর প্রায় ৯টি ইউনিট কাজ করে। গাজীপুরে এই আগুনের দুর্ঘটনাতে হতাহতের কোনো খবর মেলেনি। তবে যেটি হয়েছে যেহেতু যেহেতু দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে যাওয়া উপযোগী দাহ্য পদার্থ হয় তুলা, সেই কারণে পাশের আরো ৫-৭টি যে গোডাউন ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে ৯টি ইউনিট কাজ করে, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে হতাহতের খবর এখনো জানা যায়নি। ওদিকে যেটি জানিয়ে রাখার সর্বশেষ দরকার সেটি হলো বাংলাদেশ ক্রিকেটের নারী ক্রিকেটার যে অভিযোগ করেছেন সেই অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এটি অবশ্যই একটি ভালো দিক। নারী ক্রিকেটার হোক কিংবা সাধারণ পুরুষ ক্রিকেটারই হোক, যেটি নিয়ে হোক, যদি কোনো অভিযোগ থেকে থাকে বা যে ধরনেরই অভিযোগ হোক, সেই অভিযোগের অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত এবং সে বিষয়টিকে কোনো বিবেচনা করে যে যারা দায়ী বা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। না হলে আসলে ক্রিকেটের মতো একটি প্রতিষ্ঠানকে ধ্বংস হওয়ার দিকে ধাবিত হবে। আর ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে যে অশ্লীলতা, যে অনিয়মের কথা বলা হচ্ছে, সেই অনিয়ম যদি সত্যি হয়ে থাকে এটি খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা চাই এই বিষয় থেকে নিষ্কৃতি পাক দেশ এবং যিনি দোষী তাকে শাস্তির আওতায় আনা হোক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।